হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমি তোমাদের সামনে 20টা গুরুত্বপূর্ণ এমসিকিউ এনেছি। প্রত্যেকটা এমসিকিউ বিভিন্ন পরীক্ষায় এসছে। তোমাদের আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশের এসআই, কনস্টেবল, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে আমি শুধু তোমাদের উত্তর বলে যাব না, উত্তরের সাথে সাথে বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলো দিয়ে সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সেগুলো আমি বলে যাব। তো তোমরা দেখো তোমরা কটা পারছো। তো এখানে 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে 1878 সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন? এটা কি হবে? এটা হবে অপশন এ, লর্ড রিপন। আচ্ছা, এটা আমি বলে দিই, লর্ড লিটন এনার টাইম পিরিয়ড ছিল কত? এনার টাইম পিরিয়ড ছিল 1876 সাল থেকে 1880 সাল। আমি এনার টাইম পিরিয়ড কেন বললাম? কেননা ইনি 1878 সাল নাগাদ এই আইনটি এনেছিলেন। শুধু এই আইন নয়, এর সাথে এনেছিলেন ভার্নিকুলার প্রেস অ্যাক্ট, বা তোমরা যেটাকে বলো দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, তাই না? ভার্নিকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন। তার সাথে কি এনেছিল? তার সাথে এনেছিল আর্মস অ্যাক্ট, ঠিক আছে, যেটাকে অস্ত্র আইন বলা হয়, ঠিক আছে। এই অ্যাক্টগুলো ইনি এনেছিলেন, এবং ইনি যখন চলে যায় তারপরে আসছেন কে? লর্ড রিপন। অর্থাৎ এনার টাইম পিরিয়ড কত থেকে হবে? 1880-র পর থেকেই হবে। এবং কত? এনারও 4 বছর, 1884, ঠিক আছে। ইনি আমাদের যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আছে তার রাজনৈতিক গুরু বলা হয় লর্ড রিপনকে, ঠিক আছে। তো এই যে সমস্ত অ্যাক্ট ইনি এনেছিলেন যেগুলো ভারতের পক্ষে ক্ষতিকারক, এই সমস্ত অ্যাক্টগুলো কিন্তু ইনি সব তুলে দিয়েছিলেন। ভালো মানুষ ছিলেন, বুঝতে পারলেন? এবার বলে দিই, এই যে দেশীয় সংবাদপত্র আইন আনা হলো তাতে কি হলো? এই যে আমাদের যে সোমপ্রকাশ পত্রিকাটা ছিল, সোমপ্রকাশ পত্রিকা, যেটা দ্বারকানাথ বিদ্যাভূষণ এবং বিদ্যাসাগর মিলে চালাতেন, সেটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে। অমৃতবাজার পত্রিকা, শিশির কুমার ঘোষের যে অমৃতবাজার পত্রিকা ছিল, সেটা কি করলেন? শিশির কুমার ঘোষ বাঁচানোর জন্য ইংরাজি থেকে, বেঙ্গলি থেকে ইংরাজিতে ট্রান্সলেট করে দিলেন, মানে ব্যাপারটা পুরো ইংরাজিতে করে দিলেন, বুঝতে পারলে? আর কি? আর পায়োনিয়র বলে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকাটা এই ভার্নিকুলার প্রেস অ্যাক্টকে ওয়েলকাম জানিয়েছিল। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতে কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটা কে হবে? অপশান ডি, ডাফরিন, ঠিক আছে, বানানটা একটু ভুল হয়েছে, ডাফরিন। যাই হোক, ভারতের কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে কত সালে? 1885 সালে। কে প্রতিষ্ঠা করছে? এ ও হিউম, এ ও হিউম, ঠিক আছে। আর এই সময় আমাদের কে হচ্ছে কংগ্রেসের প্রথম যে সভাপতি, তিনি কে হচ্ছেন? তিনি আর কেউ নয়, আমাদের বাঙালি মানুষ উমেশচন্দ্র ব্যানার্জি। তার পরের বছর 1886 সালে কংগ্রেসের প্রত্যেক বছরই কিন্তু একটা করে সভা হয়, এখনো কিন্তু ওরা ওই ট্রেডিশনটা আর কি মেনটেন করে রেখেছে। যাই হোক, তো এটা উমেশচন্দ্র ব্যানার্জি হয়েছিল, এবং অবভিয়াসলি এটা বম্বেতে এই সভাটা হয়েছিল, ঠিক আছে। তারপর 1886 সালে কে হচ্ছেন? দাদাভাই নৌরোজি, ঠিক আছে, এবং এটা হয়েছিল কোথায়? কলকাতায়, ঠিক আছে। তারপরে 1887 সালে কোথায় হচ্ছে? 1887 সালে হচ্ছে মাদ্রাজে, এবং তার প্রেসিডেন্ট কে হচ্ছে? তার প্রেসিডেন্ট হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি, ঠিক আছে। আর 1888 সালে কোথায় হচ্ছে? এলাহাবাদে, এবং তার প্রেসিডেন্ট কে হচ্ছে? জর্জ ইউল, ঠিক আছে। তো এইগুলো একটু মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসে। ডাফরিন ইনি ওই সময় ভাইসরয় ছিলেন, এবং কংগ্রেসকে উনি কি বলেছিলেন? কংগ্রেসকে উনি বলেছিলেন মাইক্রোস্কোপিক মাইনরিটি, মাইক্রোস্কোপিক মাইনরিটি, ঠিক আছে, মানে কংগ্রেসকে অনুবীক্ষণিক যে, মানে কি বলে ওটাকে, অনুবীক্ষণিক সংখ্যালঘু আর কি, এইরকম টাইপের একটা কথা বলেছিল। আর কংগ্রেসকে কে 3 দিনের তামাশা বলেছিল? তোমরা কমেন্ট বক্সে বলবে 3 দিনের তামাশা কে বলেছিলেন, এটা কমেন্ট বক্সে বলবে। আমি একটু মানে বলে দিই আর কি, যে ওনাকে আর কি বরিশালের মুকুটহীন রাজা বলা হয়, ঠিক আছে। তো তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বিক্রমশিলা বিহার কে স্থাপন করেন? এটা কি হবে? এটা হবে ধর্মপাল, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে কি কি অপশন আছে দেখো। প্রথম মহিপাল, প্রথম মহিপাল কি? প্রথম মহিপালকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়,
পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম মহিপালকে। এখানে অপশনে আছে দেখো দেবপাল। দেবপাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে, পাল বংশের শ্রেষ্ঠ রাজা। এনার যে মন্ত্রী ছিল সেই মন্ত্রীটার নাম কি? দর্ভপাণি, ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে ধর্মপাল। ধর্মপাল মানে কি? ধর্মপালের যে উপাধি ছিল সেই উপাধিগুলো ইম্পর্টেন্ট। ধর্মপালের একটা বিখ্যাত উপাধি হচ্ছে পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ। আমি পুরোটা লিখছি, পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ, ঠিক আছে। আর এনার একজন হিন্দু মন্ত্রী ছিল, তাকে কি বলা হয়? তাকে গর্গ বলা হয়, ঠিক আছে। বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি নয়, গর্গ আর কি। যাই হোক, এনার আর একটা উপাধি ছিল, সেটা কি? সেটা হচ্ছে যেহেতু উনি বিক্রমশিলা তৈরি করেছিলেন তাই জন্য ওনাকে বলা হতো বিক্রমশীল। তো এগুলো একটু মাথায় রাখবে, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের প্রথম শূদ্র রাজা কে ছিলেন? এটা কি হবে? অপশান সি মহাপদ্মনন্দ, যার টাইম পিরিয়ড কত ছিল? 345 থেকে 345 বিসি থেকে 324 পর্যন্ত, তাই না? এরপরে আবার মৌর্য শুরু হচ্ছে, মানে পুরো আমি শূদ্র বংশের টাইম পিরিয়ড এটা বললাম। তো প্রথম থেকে দেখা যাক বিম্বিসার। বিম্বিসার কোন বংশের প্রতিষ্ঠাতা করেছিল? হর্ষঙ্ক বংশ। মগধে যে হর্ষঙ্ক বংশ ছিল সেটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার, যার টাইম পিরিয়ড 545 বিসি থেকে 493 বিসি, ঠিক আছে। পুরো হর্ষঙ্ক বংশের টাইম পিরিয়ড এইটা। নেক্সট আসছে শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের মানে প্রতিষ্ঠাতাকে শিশুনাগ নিজেই ছিলেন, এবং এই শিশুনাগ বংশের টাইম পিরিয়ড কত ছিল? 430 থেকে 345 পর্যন্ত। বোঝা গেল? সব বিসিতে চলছে এগুলো। নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য বংশের পুরো টাইম পিরিয়ড কত ছিল? 324 থেকে 185 পর্যন্ত, ঠিক আছে। এইবার চলো মহাপদ্মনন্দ যেহেতু অপশন আছে ওনাকে নিয়ে কিছু বলা যাক। মহাপদ্মনন্দ হচ্ছে কি? মহাপদ্মনন্দ হচ্ছে প্রথম মানে অক্ষত্রিয় রাজা। ভারতবর্ষের প্রথম অক্ষত্রিয় রাজা হচ্ছেন কে? মহাপদ্মনন্দ, ঠিক আছে। ইনি সমস্ত ক্ষত্রিয়দের আর কি নিধন করার পরিকল্পনা নিয়েছিলেন, তাই জন্য এনাকে বলা হতো সর্বক্ষত্রিয় ছেতা। সর্বক্ষত্রিয় ছেতা, ছেত্তা বা ছেতা, ঠিক আছে। এনাকে বলা হতো একরাট। আর কি? এনাকে বলা হতো দ্বিতীয় পরশুরাম। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সুপ্রিম কোর্টের বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কোন কেসের মাধ্যমে? এটা কি হবে? এটা হবে 1973 সালের কেশবানন্দী ভারতী কেসে, ঠিক আছে। 1973 সাল, এটা একটু মাথায় রাখবে, তার কারণ হচ্ছে এই যে কেশবানন্দা ভারতী আছে ইনি সম্প্রতি মারা যায়, ঠিক আছে। এই কেশবানন্দা ভারতী ভার্সেস কেরালা, ঠিক আছে, এই যে কেসটা খুব বিখ্যাত, এখানে বেসিক স্ট্রাকচারের কথা বলা হয়েছে। এই নিয়ে একটু বলে দিই, দেখো 1960 সালে হয়েছিল আমাদের বেড়ুবাড়ি মামলা। বেড়ুবাড়ি মামলা, এই বেড়ুবাড়ি মামলায় কি বলা হয়েছিল? আমাদের সংবিধানের যে প্রস্তাবনা, ঠিক আছে, সুপ্রিম কোর্ট কি বলছে? সংবিধানের যে প্রস্তাবনা সেটা সংবিধানের অন্তর্গত নয়, ঠিক আছে, সেটা সংবিধানের অন্তর্গত নয়। কিন্তু 1973 সালের এই যে কেশবানন্দা ভারতী কেস, সেখানে বলা হলো প্রিঅ্যাম্বেল সংবিধানের অবিচ্ছিন্ন অংশ, ঠিক আছে, সংবিধানের অংশ। বোঝা গেল? এবং শুধু তাই নয়, এখানে বেসিক স্ট্রাকচার সম্পর্কেও বলা হয়েছে যে বেসিক স্ট্রাকচার খুব সহজেই সংবিধান থেকে পাল্টে দেওয়া যাবে না, এটাও কিন্তু এই কেশবানন্দা ভারতী কেসে বলা হয়েছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে? সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারতের জিএসটি লাগু হয়? এটা কি হবে? অপশান বি 101তম সংবিধান সংশোধন। এটা কিভাবে মনে রাখবে? আমরা যখন কোথাও চাঁদা টাঁদা দেখবে তোলে, তখন দেখবে 101 টাকাই নেয়। আর জিএসটি যেহেতু একটা টাকা সংক্রান্ত ব্যাপার, ট্যাক্স সংক্রান্ত ব্যাপার, সুতরাং মনে রাখবে যে ওই 101 টাকার চাঁদা, এইভাবে মনে রাখবে। তো চলো বাকি অপশনগুলো দেখা যাক। আচ্ছা তার আগে চলো 99তম সংবিধান সংশোধনে কি বলা হয়েছিল জানো? 99তম সংবিধান সংশোধনে বলা হয়েছিল যে আমাদের যে সুপ্রিম কোর্টের জাজ কিভাবে নিয়োগ হবে সেই জিনিসটা বলা হয়েছিল, ঠিক আছে। পুরো পার্লামেন্ট থেকে এই সংশোধন করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করে দেয়, বুঝতে পারলে?
তো এখনো পর্যন্ত যত অ্যামেন্ডমেন্ট হয়েছে বা সংবিধান সংশোধন হয়েছে, সুপ্রিম কোর্ট কিন্তু একটাও এরকম নেই যে খারিজ করেছে, শুধুমাত্র এইটাকে করেছে। বোঝা গেল? তো যাই হোক, এবার 100তে কি হচ্ছে, 100তে হচ্ছে ছিটমহল সংক্রান্ত ব্যাপার, ছিটমহল। ঠিক আছে, 101 তো বললাম জিএসটি, 102 কি ছিল, ওবিসি সংক্রান্ত ব্যাপার, আর 103 কি ছিল, ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডাব্লিউএস, এইটা হচ্ছে 103তম সংবিধান সংশোধন। ঠিক আছে, 104তম সংবিধান সংশোধনে কি বলছে, 104তম সংবিধান সংশোধনে বলছে যে দুটো অ্যাংলো ইন্ডিয়ান পার্লামেন্টে যে সিটটা রিজার্ভ ছিল সেটা বাদ। মানে কি, তোমরা জানো তোমাদের মানে পার্লামেন্টে লোকসভায় কটা সিট আছে, 545টা, কিন্তু ভোট হচ্ছে কটা, 543টা। তাহলে দুটো কারা থাকে, অ্যাংলো ইন্ডিয়ান, তাই না, যেটাকে প্রেসিডেন্ট নিজে থেকে সিলেক্ট করে, তাই না, কিন্তু সেইটাই বাদ দিয়ে দিয়েছে এখন এই 104 নম্বর সংবিধান সংশোধনে। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, জানার অধিকার। ঠিক আছে, রাইট টু ইনফরমেশন ভারতীয় সংবিধানের কোন ধারায় সংরক্ষিত? এটা কি হবে, এটা হবে তোমার অপশান সি। এখানে দুটোই এক হয়ে গেছে, তো যাই হোক অপশান সি এখানে হবে। তো যাই হোক আমি বলে দিই, এই 19 নম্বর আর্টিকেলটা কি, 19 নম্বর আর্টিকেলটা হচ্ছে স্বাধীনতার অধিকার, তাই না, ফ্রিডম। তো এই 19 নম্বর আর্টিকেলের যে 6টা আর্টিকেল আছে সব কটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 19 নম্বরের ভিতরে 6টা আর্টিকেল আছে। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ঠিক আছে, মানে আমাদের যে বলার ক্ষমতা বা আমাদের কোনো কিছু এক্সপ্রেস করার ক্ষমতা, সেটা 19-এর এতে বলা আছে। 19-এর মানে 2-এতে কি বলা আছে, বলা আছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি। মানে কি, মানে হচ্ছে আমরা সবাই কোথাও একটা সমবেত হতে পারি, হতেই পারি, দেখবে আমরা মিছিলে যাই, ঠিক আছে, আমরা অনেক সময় মিলে কোনো মানে ধরো মিছিল করছি বা এক জায়গায় বন্ধুরা সব খেলা করছি, করতেই পারি, আমরা নিজেদের মধ্যে অ্যাসেম্বল হতেই পারি, সেটা আমাদের কি আছে, ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আছে। এবং শুধু তাই নয়, আমরা সেখানে একটা সভা সমিতিও গঠন করতে পারি, সেটা 3-এতে বলছে অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। বোঝা গেল, সভা সমিতি গঠন করার ক্ষমতা সেটাও আমাদের আছে। তারপর কি, এগুলো কিন্তু সব 19-এর, ঠিক আছে, সব 19-এর মধ্যেই পড়ে। তারপরে কি বলছে, আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘুরতে পারি, আমাদের ফ্রিডম আছে, ফ্রিডম অফ মুভমেন্ট, তাই না, ফ্রিডম অফ মুভমেন্ট, আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘুরতে পারি। তারপরে 5-এ কি বলছে, 5-এ বলছে আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় বসস্থানও করতে পারি, মানে বাসবাসও করতে পারি। বোঝা গেল, তাহলে ফ্রিডম অফ রেসিডেন্ট। আর 6-এতে কি বলছে, 6-এতে বলছে আমরা যে কোনো পেশার সাথে যুক্ত থাকতে পারি, যে কোনো কাজ করতে পারি, ঠিক আছে, ফ্রিডম অফ প্রফেশন, অকুপেশন। ঠিক আছে, এই সবগুলো আমরা করতে পারি, এগুলো সব স্বাধীনতার কথা বলে এবং এগুলো সব 7 নম্বর, এই সরি 19 নম্বর আর্টিকেলেই আছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের সংবিধানে দলত্যাগ বিরোধী আইন কত নম্বর তফসিলে আছে? এটা কত নম্বর তফসিলে আছে, 10 নম্বর তফসিলে আছে। আমি বলে দিই, আমাদের যখন সংবিধান মানে তৈরি হয়েছিল তখন 8টা তফসিল ছিল, পরে 4বার সংশোধন করে 4টে ঢোকানো হয়েছে, ঠিক আছে, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, এগুলো কিন্তু সব পরে ঢুকেছে, বর্তমানে আমাদের 12টাই আছে। তো 9 নম্বর কত নম্বর সংবিধান সংশোধনে ঢুকেছিল, ফার্স্ট সংবিধান সংশোধনে, ফার্স্ট সংবিধান সংশোধন, যেটা 1951 সালে হয়েছিল, মানে জাস্ট সংবিধান লাগু হওয়ার 1 বছর পরই, সেটা ভূমি রাজস্ব নিয়ে কথা বলেছিল বা ভূমি রাজস্বের বিষয় বলা ছিল, ঠিক আছে, রেভিনিউ ট্যাক্স। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে 52তম অ্যামেন্ডমেন্ট হচ্ছে, সেটা কত সালে, 1985 সালে। সালটা দেখেই বুঝতে পারছো রাজীব গান্ধী ছিল ওই সময়, তাই না, 1984 সালে ইন্দিরা গান্ধী মারা যাচ্ছেন এবং তারপরের বছর তার ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হচ্ছে, ঠিক আছে। এই রাজীব গান্ধী সব থেকে জুনিয়র মোস্ট প্রাইম মিনিস্টার এখনো পর্যন্ত আমাদের দেশে, মোস্ট প্রবলি উনি 40 বছর বয়সেই প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন, বুঝতে পারলে। তো যাই হোক, উনি কিন্তু একটা ভালো জিনিস আনতে চেয়েছিলেন, সেটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। তো এই নিয়ে আমি আর ডিটেলে কিছু বলছি না, দলত্যাগ বিরোধী আইন, ঠিক আছে, কেননা এখন তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা কি নেতাদের। নেক্সট হচ্ছে 11তম তফসিলি, যেটা 73তম সংবিধান সংশোধনে এসেছিল এবং এটা কত সালে, 1992 সালে, ঠিক আছে, এবং এটা কি নিয়ে বলেছে, এটা পঞ্চায়েত নিয়ে কথা বলেছে। টোটাল পঞ্চায়েতের কটা বিষয় নিয়ে কথা বলেছে, 29টা বিষয়, ঠিক আছে। এরপরে কি 12 নম্বর তফসিলে কি বলছে,
74তম সংবিধান সংশোধন, এটাও 1992 সালে, এবং এটা কি হচ্ছে, এটা হচ্ছে পৌরসভা নিয়ে কথা বলছে, এবং যেটা পৌরসভার 18টা বিষয় নিয়ে কথা বলছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়? অপশন অনুযায়ী কি হবে, এটা বাঁকুড়া, মোটামুটি বাঁকুড়া, বীরভূম সাইড, এগুলো আমরা লাল মাটি দেখতে পাই, তাই না? আচ্ছা, বারেন্দ্র ভূমি আমরা দেখতে পাই কোথায়? দিনাজপুরে। উত্তর হোক বা দক্ষিণ হোক, এখানে আমরা বারেন্দ্র ভূমি দেখতে পাই, তাই না? আচ্ছা, বাগড়ি, বাগড়ি মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ। আচ্ছা, তাল কোথায়, দিয়াড়া কোথায়? তাল কোথায় এবং দিয়াড়া কোথায়? এই দুটোই হচ্ছে মালদায়। ঠিক আছে, মালদা যে শহরটা আছে, মালদা শহরটা এরকম, মালদা মানে যে ডিস্ট্রিক্টটা আছে এরকম হার্ট শেপে আছে, দেখবে ম্যাপেতে। ওর মাঝখান দিয়ে গেছে কি কালিন্দী নদী। এই কালিন্দী নদীর উত্তর দিকে হচ্ছে তাল এবং দক্ষিণ দিকে হচ্ছে দিয়াড়া। বোঝা গেল? এইবার চলে এসো তিস্তা। এই হচ্ছে তিস্তা নদী গেছে নর্থ বেঙ্গলে। তিস্তা নদীর ডান দিকে কি? ডান দিকে হচ্ছে তরাই, এবং বাম দিকে কি? বাম দিকে হচ্ছে ডুয়ার্স। ঠিক আছে, তিস্তা নদীর ডান দিকে হচ্ছে তরাই, আর বাম দিকে কি? বাম দিকে হচ্ছে ডুয়ার্স। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত কোন আখ্যা দেওয়া হয়েছে? এটা কি হচ্ছে? অপশন এ রামসার স্থান বা রামসার সাইট। একটু বলে দিই, 1971 সালে, ঠিক আছে, ইরানের রামসার কনভেনশন হয়েছিল। ঠিক আছে, ওই দিন থেকেই যে রামসার সাইট দেওয়ার ব্যাপারটা সেটা চলে আসছে। ঠিক আছে, ভারতবর্ষে বহু জায়গায় রামসার সাইট আছে, তেমনি পশ্চিমবঙ্গে 2 জায়গায় রামসার সাইট হচ্ছে। একটা হচ্ছে কি, এই হচ্ছে ইস্ট কলকাতার ওয়েটল্যান্ড বা পূর্ব কলকাতার জলাভূমি, যেটা কত সালে? যেটা হচ্ছে 2002 সালে হচ্ছে রামসার সাইটের আখ্যা পায়, এবং কি, এবং হচ্ছে সুন্দরবন, সুন্দরবন এটা 2019 সালে রামসার সাইটের আখ্যা পায়। ঠিক আছে, এছাড়াও বলে রাখি, পশ্চিমবঙ্গে টোটাল টাইগার রিজার্ভ আছে কটা? 2টো। কি কি আছে? সুন্দরবন, আর কি, আর হচ্ছে বক্সা, আর হচ্ছে 6টা ন্যাশনাল পার্ক আছে। সেই 6টা ন্যাশনাল পার্ক কি? সুন্দরবন, নেওড়া ভ্যালি, সিঙ্গলীলা, গরুমরা, জলদাপাড়া। ঠিক আছে, কোনটা কোন ডিস্ট্রিক্টে আছে এগুলো একটু জেনে নাও। সুন্দরবন আছে আমাদের দক্ষিণ 24 পরগনা, নেওড়া ভ্যালি আছে বর্তমানে কালিম্পংয়ে, সিঙ্গলীলা সবাই জানো দার্জিলিংয়ে, গরুমরা কোথায়? গরুমরা হচ্ছে আমাদের জলপাইগুড়ি, আর জলদাপাড়া কোথায়? জলদাপাড়া হচ্ছে আলিপুরদুয়ার। ঠিক আছে, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, এগুলো কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ জিজ্ঞাসা করে। এখন আর কোশ্চেন কিন্তু এরকম জিজ্ঞাসা করেন না যে কোনটা পশ্চিমবঙ্গে আছে, সুতরাং একটু ডিটেলে আমাদের জানতে হবে। নেক্সট কি 11 নম্বর প্রশ্ন, এটা কি বলছে, নিউ মেটাফোর হলো কি? এটা কি? এটা হচ্ছে নিউ মেটাফোর হচ্ছে আমাদের কি, ম্যানগ্রোভের যে নিঃশ্বাস নেওয়ার যে শেকড়, সেটাই তোমরা সবাই জানো যে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে যে হয়, এটা কি হয়, নিচটা জলেতে ডুবে থাকে, তা ওরা নিচ থেকে কি হয়, নিচ থেকে আবার এরকম শেকড়গুলো উপর দিকে ঠেলে, তাই না? এবং তাতে কি হয়, তাতে বিভিন্ন ছিদ্র ছিদ্র থাকে যেগুলো শ্বাসমূলের কাজ করে, তাই না? ওইটা কি হচ্ছে কি, ওইটা কি নিউ মেটাফোর বলে। বোঝা গেল? নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে, কলকাতার মেট্রোপলিটন অঞ্চলকে বলা হয়, এটা কি হবে? এটা হচ্ছে অপশন সি কার্যকারী অঞ্চল বা ফাংশনাল রিজিয়ন। কার্যকারী অঞ্চল বা ফাংশনাল রিজিয়ন। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে একটি ফিউজ তারের কোনটা ঠিক? এটা অপশনটাই ভুল আছে, এটা বেশি হবে। ঠিক আছে, একটি ফিউজ তারের কি? অপশন বি রোধ বেশি গলনাঙ্ক কম। ঠিক আছে, মাথায় রাখবে, এটা বহুবার কিন্তু পরীক্ষায় এসছে, একটি ফিউজ তারের রোধ বেশি গলনাঙ্ক কম। দেখো, গলনাঙ্ক তো কম হতেই হবে, গলনাঙ্ক বেশি হলে কি হবে? গলনাঙ্ক বেশি হলে তো ফিউজ তার মানে গলবে না, ফিউজ তার যদি না গলে তোমার বাড়ি তো আগুন লেগে যাবে, তাই না? আর রোধও বেশি হতে হবে, কেন ধরো একটা এরকম মানে ফিউজ তার মানে কি, তোমাদের দেখবে এরকম ফিউজ থাকে, তাই না? মাঝখানে একটা এরকম তার থাকে, তো ওটা কি করা হয়, এটা যদি বেশি মাত্রায় কারেন্ট চলে যায় যাতে এটা গলে যায়, তার মানে গলনাঙ্ক কম হতে হবে, তাই না? আর যদি বেশি মাত্রায় কারেন্ট চলে যায় তাহলে এটা কি, এই কারেন্টটাকে আটকাতেও হবে বেশি জোরে, তাহলে রোধ বেশি হতে হবে। তাহলে অপশন বি হচ্ছে এখানে উত্তর।
বোঝা গেল? ফিউজ তার তৈরি হয় কি দিয়ে? লেড আর টিন, এই দুটো সংমিশ্রণে ফিউজ তার তৈরি হয়। নেক্সট কি? নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিম্নলিখিত কোন পদার্থটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের অন্তরক? এটা কি হবে? এটা হবে অপশান এ, অভ্র। ঠিক আছে? আচ্ছা, অভ্রর এই বৈশিষ্ট্যটা আছে বলেই অভ্রকে কিন্তু ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে? লুনার কস্টিক কি? এটা কি হবে? এটা হবে অপশান এ, সিলভার নাইট্রেট, যেটা সংকেত কি? AgNO3, তাই না? আর এই সিলভার নাইট্রেট, তোমরা এখন সবাই ভোট দিচ্ছ, ভোটের টাইম, তাই না? এই সিলভার নাইট্রেটই কিন্তু তোমাদের হাতে ওই কালি আকারে দিয়ে দেয়, বুঝতে পারলে? এটাও কিন্তু পরীক্ষা আছে, মাথায় রাখবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে আগ্রার মতি মসজিদ কে নির্মাণ করেন? এটা কি হবে? আগ্রা হলে শাহজাহান হবে। দেখো বলে রাখি, মতি মসজিদ এরা কিন্তু তিনজনই নির্মাণ করেছিল। জাহাঙ্গীর করেছিল লাহোরে, শাহজাহান করেছিল আগ্রা, যেটা প্রশ্নে দিয়েছে, আর ঔরঙ্গজেব করেছিল দিল্লি। বোঝা গেল? সুতরাং মতি মসজিদ তিনজনই, মনে রাখবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে? চাকমা উপজাতি কোন রাজ্যে বাস করে? এটা কি হবে? অপশন বি, আসাম। ঠিক আছে? দেখো এখানে মেঘালয় আছে, মেঘালয়ে গারো, খাসি, জয়ন্তিয়া এই সমস্ত উপজাতি কিন্তু মেঘালয়ে থাকে। বোঝা গেল? পশ্চিমবঙ্গে কি হচ্ছে? পশ্চিমবঙ্গে টোটো উপজাতি থাকে। ঠিক আছে? পশ্চিমবঙ্গে টোটো উপজাতি থাকে, নর্থ বেঙ্গলের দিকে থাকে, তাই না? নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বিশ্ব জল দিবস কত তারিখে পালন করা হয়? এটা কি হবে? এটা হচ্ছে 22শে মার্চ। ঠিক আছে? এখানে দেখো 22শে মার্চ, 22শে এপ্রিল, 22শে মে, এটা মে হয়ে গেছে, 22শে মে, 22শে জুন সব ইম্পর্টেন্ট। 22শে মার্চ কি? 22শে মার্চ হচ্ছে জল দিবস, তাই না? তারপর কি? 22শে এপ্রিল হচ্ছে আর্থ দিবস বা বসুন্ধরা দিবস। 22শে মে কি? বায়োডাইভার্সিটি দিবস। ঠিক আছে? আর 22শে জুলাই কি? 22শে জুলাই হচ্ছে আমাদের সংবিধানে, মানে সংবিধান যে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল, ঠিক আছে, সংবিধান সভা, তারা এই 22শে জুলাই আমাদের জাতীয় পতাকাকে কি করেছিল? অ্যাডপ্ট করেছিল, তাই না? নেক্সট 19 নম্বর প্রশ্নটা কি বলছে? বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়, বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয়? এটা কি হবে? এটা হবে অপশান সি, 3 মার্চ। এবার বলে রাখি, এই দেখো 1 মার্চ, এটা কি? এটা হচ্ছে জিরো ডিসক্রিমিনেশন ডে। ঠিক আছে? মানে শূন্য বৈষম্য দিবস। জিরো ডিসক্রিমিনেশন ডে হচ্ছে 1 মার্চ। আর 4 মার্চ কি? 4 মার্চ হচ্ছে জাতীয় নিরাপত্তা দিবস। নেক্সট 20 নম্বর প্রশ্নটা কি বলছে? নোভাক জোকোভিচ কোন দেশের বাসিন্দা? এটা কি হবে? অপশান সি, সার্বিয়া, তাই না? আচ্ছা চলো, এখানে দেখো সুইজারল্যান্ড আছে, সুইজারল্যান্ডে কার বাড়ি? সুইজারল্যান্ড হচ্ছে রজার ফেডারার। রজার ফেডারার হচ্ছে সুইজারল্যান্ডে থাকে। স্পেনে কে থাকে? স্পেনে থাকে নাদাল, তাই না? বিখ্যাত প্লেয়ার, সেই ক্লে কোর্টের যে রাজা। আর বেলারুস, বেলারুসে কে? বেলারুসে সম্প্রতি একটা মেয়ে খুব সুন্দর খেলে, তার নাম কি? আরিয়ানা সাবলেঙ্কা, তাই না? আরিয়ানা সাবলেঙ্কা খুবই সুন্দর খেলে, এনার নামটা মানে আগামী কয়েক বছরে খুব আসতে থাকবে। ঠিক আছে? তো ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে বেলারুসে। তো এই হচ্ছে আজকে আমার 20টা প্রশ্ন। তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো, আর তোমরা কটা পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তো দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।